কোশ্চেন সেট 1 এর এমসিকিউ, ট্রু ফলস এবং ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটাকে নিয়ে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক এমসিকিউ এর প্রথম প্রশ্নটা কি বলছে। বলছে বার্ষিক R% সরল সুদে, মানে রেট অফ ইন্টারেস্ট দেওয়া হচ্ছে R%, পি টাকার টি বছরের সুদ হচ্ছে আই। তাহলে নিচের কোনটা সত্য এখানে সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। তাহলে কি করব? দেখো, রেট অফ ইন্টারেস্ট দেওয়া ছিল কত? রেট অফ ইন্টারেস্টটাকে সাধারণত আমরা ক্যাপিটাল আর ধরি, এটা দেওয়া হচ্ছে R%। প্রিন্সিপালটা গিভেন রয়েছে পি, মানে আসলটা দেওয়া রয়েছে পি, সুদটা দেওয়া রয়েছে আই, সময়টা বলছে টি। তাহলে আমরা জানি যে ইন্টারেস্ট বার করার ফর্মুলা হচ্ছে PTR/100। এই ফর্মুলাটা আমরা জানি। তো এখান থেকে যদি ক্রস মাল্টিপ্লাই করা যায় তাহলে কত হবে? I × 100 = হয়ে যাবে PTR। এটা হচ্ছে আনসার। আমরা ইন্টারেস্ট বার করার ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম যে PTR/100। তো এখানে 100টাকে ক্রস মাল্টিপ্লাই করা হচ্ছে আই এর সাথে, তাহলে হয়েছে I × 100 = PTR। তো দেখে নেওয়া যাক এটা কোন অপশনে রয়েছে। এটা হচ্ছে বি এরটা, তাহলে বি এর অপশনটা হচ্ছে কারেক্ট। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেওয়া রয়েছে a³ + b³ + c³ = হচ্ছে 3abc। এখানে বলে দেওয়া রয়েছে যে a + b + c is not equal to 0। এটা হলে নিচের কোন অপশনটা কারেক্ট? তো এখানে কি দেওয়া ছিল? এখানে দেওয়া ছিল যে a + a³ + b³ + c³ দেওয়া ছিল 3abc। আরেকটা জিনিস গিভেন ছিল, সেটা হচ্ছে a + b + c is not equal to 0। তো আমরা এখানে কি করব? 3abc-টাকে সাইড চেঞ্জ করছি। তাহলে কত হবে? a³ + b³ + c³ - 3abc = হচ্ছে 0। এটাকে সাইড চেঞ্জ করা হচ্ছে। তো a³ + b³ + c³ - 3abc এর একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা হচ্ছে কিছুটা এরকম যে a + b + c ইন্টু দিয়ে বসবে a² + b² + c² - ab - bc - ca = হচ্ছে 0। এই জিনিসটার ফর্মুলা হচ্ছে এটা, মানে এখানে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি আমরা। তো দেখো, এই পুরোটা = 0 পাওয়া যাচ্ছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে হয় a + b + c = 0 হবে, অথবা a² + b² + c² - ab - bc - ca = 0 হবে। হয় এটা = 0 হবে, না হয় এটা = 0 হবে। কিন্তু এখানে বলেই দেওয়া ছিল যে a + b + c is not equal to 0, মানে এটা 0 হওয়া সম্ভব নয়, সেটা বলেই দেওয়া ছিল। তাহলে এটা যদি 0 না হয় তাহলে অবশ্যই এই পার্টটা 0 হচ্ছে, মানে এটা 0 হচ্ছে। কথাটা বুঝতে পারলে? এইটা 0 নয় বলেই দেওয়া ছিল, তাহলে অবশ্যই এই পার্টটা 0 হবে। তাহলে এখানে আমরা কি করব? বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কত হচ্ছে? a² + b² + c² - ab - bc - ca = 0 × 2 হয়ে যাচ্ছে। বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। 2টাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে কত পাবো? 2a² + 2b² + 2c² - 2ab - 2bc - 2ca = হয়ে যাচ্ছে 0। 0 × 2 মানে হয়ে যাচ্ছে 0। এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো। কিরকম ভাবে সাজাবো দেখো, a² - 2ab + b², আবার b² - 2bc + c², আবার +c² - 2ca + a² = 0 লিখে দিলাম। মানে আমরা এখানে একটা a² রেখেছি, 2ab-টাকে রেখেছি, আবার একটা b² রেখেছি। কিন্তু এখানে তো ছিল দুটো b², তো আরেকটা b²-কে এখানে রাখা হয়েছে। -2bc-টাকে এখানে রাখলাম, একটা c²-কে এখানে রেখেছি। c² দুটো ছিল, আরেকটা c²-কে এখানে রাখা হয়েছে। 2ca-কে এখানে রেখেছি। তো এখানে তো আমরা একটা a² রেখেছিলাম, কিন্তু এখানে তো 2a² ছিল।
তো আরেকটা স্কোয়ারকে এখানে রাখা হচ্ছে, মানে এই পুরো লাইনটাকে আমরা সাজিয়ে লিখেছি। এখানে দেখো দুটো স্কোয়ার হয়ে যাচ্ছে, এই একটা স্কোয়ার এই একটা স্কোয়ার, বি স্কোয়ারও দুটো হয়ে যাচ্ছে, সি স্কোয়ারটাও দুটো হয়ে যাচ্ছে, 2ab এখানে রয়েছে, 2bc রয়েছে, 2ca রয়েছে। আশা করি কোনো জায়গায় ডাউট নেই। আমরা এই পুরো লাইনটাকে সাজিয়ে লিখেছি। নেক্সট আমরা কি করব, এই তিনটে দিয়ে আমরা লিখতে পারি যে a মাইনাস বি হোল স্কোয়ার, পরের তিনটে দিয়ে হয়ে যাচ্ছে b মাইনাস সি হোল স্কোয়ার, তারপরে তিনটে দিয়ে হয়ে যাচ্ছে c মাইনাস a হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা কি পেলাম যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস b মাইনাস সি হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। দেখো তিনটে সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 0। এটা কখন সম্ভব হবে, যখন তিনটে সংখ্যা আলাদাভাবে 0 হবে। কথাটা বুঝবে, a মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ তিনটের বর্গের সমষ্টি 0 কখন হবে, যখন a মাইনাস বি 0 হবে, বি মাইনাস সি 0 হবে, সি মাইনাস এ 0 হবে। কেন, দেখো এখানটায় ছিল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তো যেহেতু স্কোয়ার রয়েছে সুতরাং এদের কারোর ভ্যালু নেগেটিভ নয়, মানে যেহেতু স্কোয়ার রয়েছে তাই না, এদের কারোর ভ্যালু নেগেটিভ নয়। তার ফলে ব্যাপারটা এরকম হওয়া সম্ভব নয় যে ধরে নেওয়া যাক এটা রয়েছে 2, এটা রয়েছে 3, এটা রয়েছে -5, তো ক্যান্সেল করলে 0 হয়ে যাচ্ছে। এটা হতে পারে না, কেননা যেহেতু স্কোয়ার রয়েছে, স্কোয়ারটা অলওয়েজ পজিটিভই হয়। আবার মাঝখানে প্লাস চিহ্নও রয়েছে, সুতরাং বলা যেতে পারে যে এটা ইকাল টু 0, এটা ইকাল টু 0, এটা ইকাল টু 0, তবেই এটা যোগফলটা 0 হবে। তাহলে এখান থেকে বলা যেতে পারে যে a ইকাল টু বি হয়ে যাবে, বি ইকাল টু সি হয়ে যাবে, আবার সি ইকাল টু এ হয়ে যাবে। মাইনাস বিটাকে সাইড চেঞ্জ করেছি, সিটাকে সাইড চেঞ্জ করেছি, এটাকে সাইড চেঞ্জ করেছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, a ইকাল টু বি পাচ্ছি, বি ইকাল টু সি পাচ্ছি, সি ইকাল টু এ পাচ্ছি। তাহলে লেখা যেতে পারে যে a ইকাল টু বি ইকাল টু সি। এটা কত নাম্বার অপশনে রয়েছে, এটা হচ্ছে ডি এরটা, অপশন ডি এরটা। আমরা প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। আমাদের এখানে দেওয়া ছিল এই জিনিসটা, তো আমরা এখানে 3abcটাকে সাইড চেঞ্জ করেছি, তার ফলে এটা -3abc হয়ে গেছে। এই পুরো জিনিসটাকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করেছি, তার ফলে এটা পাওয়া গেছে। তো এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে হয় এটা ইকাল টু 0 হবে, না হয় এটা ইকাল টু 0 হবে। কিন্তু এটা 0 নয়, এটা প্রথমেই গিভেন ছিল। তাহলে বোঝা যাচ্ছে যে এই পুরো জিনিসটা ইকাল টু 0 হয়ে যাবে। তো আমরা এটাকে নিয়ে কাজ করেছি। আমরা বোথ সাইডে 2 মাল্টিপ্লাই করলাম প্রথমে। তো এখান থেকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকাল টু 0 হয়ে যাচ্ছে। তো এটাকে সাজিয়ে লেখা হচ্ছে, কিরকম ভাবে লেখা হচ্ছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, আবার b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার, আবার c স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। এবার দেখো তিনটে বর্গের সমষ্টি দেওয়া রয়েছে 0। কখনো কোনো সংখ্যার বর্গ নেগেটিভে হতে পারে না। এমন নয় যে ধরে নেওয়া যাক এখান থেকে একটা নেগেটিভ ভ্যালু আসবে, এটার সঙ্গে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেরকম হওয়া সম্ভব নয়। আবার এদের মাঝখানেও প্লাস চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে এই তিনটে সংখ্যার বর্গের সমষ্টি কি করে 0 হবে, যখন এই তিনটে সংখ্যা পৃথক পৃথকভাবে 0 হবে, তখন এটা হওয়া সম্ভব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, a ইকাল টু বি পাচ্ছি, বি ইকাল টু সি, সি ইকাল টু এ। তাহলে বলা যেতে পারে a ইকাল টু বি ইকাল টু হচ্ছে সি। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেওয়া রয়েছে দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে বলছে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক হচ্ছে এ বি, যেটা বৃত্ত দুটোকে এ এবং বি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে বলছে এ সি বি এর মানটা কত।
মানে এখানে বলে দেওয়া রয়েছে দুখানা বৃত্ত রয়েছে, দুখানা বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে, মানে এই পয়েন্টটা দেওয়া রয়েছে সি। আর এদের একটা সাধারণ স্পর্শক রয়েছে, সেই সাধারণ স্পর্শকটা হচ্ছে এ বি। তাহলে বলছে এ সি বি এই কোণটা কত হবে, মানে এই কোণটা কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে কি করব, তার জন্য আমরা সি পয়েন্টটা থেকে এ বি এর উপর একটা লম্ব টানবো। সি পয়েন্টটা থেকে আমরা এ বি এর উপর একটা লম্ব টানছি। এটা লিখবে যে সি বিন্দু থেকে এ বি এর ওপর লম্ব টানা হয়েছে। লম্বটার নাম দেওয়া যাক সিডি। সি বিন্দু থেকে এ বি এর ওপর লম্ব টানা হলো, সেটা হচ্ছে সিডি। তো এখানে দেখো এই যে লম্বটা হয়েছে ডি বিন্দুতে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কথাটা বুঝতে পারলে? আমি সি বিন্দু থেকে ডি এর মানে ডি পয়েন্টে যে লম্বটা টানলাম, তার ফলে এই দুটো কোণ 90 ডিগ্রি হবে। অসুবিধা নেই এত অব্দি। তাহলে দেখে বোঝা যাচ্ছে ডি পয়েন্টটা থেকে এডিটা হচ্ছে এই ও কেন্দ্রীয় বৃত্তের একটা স্পর্শক, আবার ডিসিটাও হচ্ছে একটা স্পর্শক, মানে এডিটাও একটা স্পর্শক হচ্ছে, ডিসিটাও হচ্ছে একটা স্পর্শক ও কেন্দ্রীয় বৃত্তের। তো আমরা জানি যে বহিস্থ কোনো বিন্দু থেকে একই বৃত্তের উপরে যতগুলো স্পর্শক অঙ্কন করা হোক না কেন, সবকটা স্পর্শকের দৈর্ঘ্য হবে সমান। মানে বহিস্থ বিন্দু থেকে দুখানাই স্পর্শক অঙ্কন করা যায় বৃত্তের উপরে, তো সেই স্পর্শকগুলোর দৈর্ঘ্য হবে সমান। তাহলে আমরা বলতে পারি ডি বিন্দু থেকে, ডি পয়েন্টটা থেকে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক হচ্ছে কত, এডি এবং ডিসি। ডি পয়েন্টটা থেকে ও কেন্দ্রীয় বৃত্তের দুখানা ট্যানজেন্ট হচ্ছে এডি এবং ডিসি। আবার একই রকম ভাবে আমি বলতে পারি এই বৃত্তটার নামটা যদি আমরা কিউ কেন্দ্রীয় দিয়ে দিই, মানে এই পয়েন্টটা দিয়ে কিউ ধরে নিই, তাহলে কিউ কেন্দ্রীয় বৃত্তের ডি পয়েন্ট থেকে দুখানা স্পর্শক হচ্ছে ডিসি এবং ডিবি। তাহলে এখানটা লিখবে যে ডি বিন্দু থেকে কিউ কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক হচ্ছে ডিসি এবং ডিবি। অসুবিধা নেই এত অব্দি। আমি একটু আগেই বললাম যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে দুখানা স্পর্শকের দৈর্ঘ্য সবসময় সমান হয়। তো এখানে যেহেতু এডি আর ডিসি দুটো একই বৃত্তের স্পর্শক, তাহলে বলা যেতে পারে যে এডি ইকুয়াল টু হচ্ছে ডিসি। এটা লিখে দেবে যে একই বৃত্তের স্পর্শক বলে, একই বৃত্তের ট্যানজেন্ট বলে। আবার একই রকম ভাবে বলতে পারি যে ডিসি ইকুয়াল টু হচ্ছে ডিবি। কেন না, এই দুটো হচ্ছে একই বৃত্তের স্পর্শক। তাহলে দেখো এডিসি যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে, ট্রায়াঙ্গেল এডিসি, মানে এই ত্রিভুজটার কথা বলা হচ্ছে, ট্রায়াঙ্গেল এডিসির কথা বলছি। এই ত্রিভুজটার এই বাহুটার সাথে এই বাহুটা সমান হয়ে গেছে, আবার এই কোণটা হয়ে গেছে 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ কত হবে, মানে এই কোণটা এবং এই কোণটা কত হবে, এই দুটো কোণ হয়ে যাবে ইকুয়াল। কেন না, এই বাহুগুলো সমান বেরিয়েছে তাই। তাহলে এই দুটো কোণ হয়ে যাচ্ছে কত করে, একটা কোণ তো 90 দেওয়া রয়েছে, তাহলে বাকি দুটো কোণ হয়ে যাচ্ছে 45 করে। মানে এই কোণটা তো 90 দেওয়া রয়েছে, তাহলে এই দুটো কোণ হয়ে যাচ্ছে 45 করে, মানে এটাও 45, আবার এই কোণটা হচ্ছে 45। আবার একই রকম ভাবে
আমরা যদি আরেকটা ত্রিভুজকে নিয়ে কাজ করি, মানে এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করা যায়, এরও দেখো এই বাহুটার সাথে এই বাহুটা হচ্ছে সমান, তাহলে বলা যেতে পারে যে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, এবং কোণগুলো কত করে হবে? কোণগুলো হয়ে যাবে 45 ডিগ্রি করে। তাহলে দেখো এই কোণটাও হয়ে গেছে 45 আর এই কোণটাও হয়ে গেছে 45, তাহলে পুরো কোণটা কত হচ্ছে? পুরো কোণটা হয়ে যাচ্ছে 90, মানে এ সি বি এই কোণটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। আমি প্রসিডিওরটা আরেকবার বলছি, ছবিটাকে একটু বড় করে রাখছি। ধরে নেওয়া যাক দুখানা বৃত্ত রয়েছে, তোমরা বৃত্তগুলোকে খাতায় কম্পাসের সাহায্যে এঁকো, ছবিটা পরিষ্কারভাবে হবে। এই দুখানা বৃত্ত সি পয়েন্টে টাচ করেছে, ইন্টারসেক্ট করেছে, টাচ করেছে, স্পর্শ করেছে। এদের একটা সাধারণ ট্যানজেন্ট রয়েছে, সেটা হচ্ছে এবি। তাহলে আমাদের বলেছে কত? এই কোণটার মানটা বার করতে, মানে এ সি বি এই কোণটার মানটা বার করতে। তো আমরা কি করলাম? সি পয়েন্ট থেকে এ বি এর উপর একটা পারপেন্ডিকুলার টানলাম, সেটা হচ্ছে ডি। অসুবিধা নেই। এবার বলছে এডি ইকুয়াল টু ডিসি, এটা হবে কেন? দেখো ডি পয়েন্টটা হচ্ছে বহিস্থ কোনো বিন্দু, সেই বহিস্থ বিন্দু থেকে এডি এবং ডিসি দুটো স্পর্শক টানা হয়েছে। তো আমরা বহিস্থ বিন্দু থেকে, বাইরে অবস্থিত কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সার্কেলের উপরে যতগুলোই ট্যানজেন্ট টানি না কেন, সবকটা ট্যানজেন্টের দৈর্ঘ্য হচ্ছে সমান। তাহলে বলা যেতে পারে এডি এবং ডিসিটা হচ্ছে ইকুয়াল। একই রকম ভাবে আমি ডি পয়েন্ট থেকে এই বৃত্তটার ওপরে দুখানা স্পর্শক টেনেছি, একটা হচ্ছে ডিসি এবং ডিবি। তাহলে বলা যেতে পারে ডিসি ইকুয়াল টু হবে ডিবি, কারণ এই দুটো স্পর্শক রয়েছে। এবার দেখো আমি তো বলেছিলাম যে ডি পয়েন্টে একটা পারপেন্ডিকুলার টানা হয়েছে, একটা লম্ব টানা হয়েছে, তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। এবার এই দুটো বাহু হচ্ছে সমান, তার মানে কি এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। কত করে হবে? একটা তো 90 বাদ চলে যাচ্ছে, তাহলে এই কোণটা হবে 45, এই কোণটা হবে 45, কারণ আমরা জানি যে তিনটে কোণ হয় 180 ডিগ্রি। আবার একই রকম ভাবে আমরা যদি এই ত্রিভুজটাকে নিয়ে ক্যালকুলেশন করি, তাহলে এখানে দেখো এই কোণটা হচ্ছে 90, এই বাহুটার সাথে এই বাহুটা হচ্ছে ইকুয়াল, তাহলে এই কোণটা হচ্ছে 45, এই কোণটা হচ্ছে 45। তাহলে এবার দেখো আমরা এই কোণটা পেয়ে গেছি 45, আবার এই কোণটাও পেয়ে গেছি 45, তাহলে পুরো কোণটা কত হবে? পুরো কোণটা হয়ে যাবে 90। তাহলে এখানে অপশন হচ্ছে কোনটা? অপশন হচ্ছে এরটা। নেক্সট কোশ্চেনে বলছে কোন একটা ব্যবসায় তিনজন বন্ধু 200 টাকা, 150 টাকা আর 250 টাকা ইনভেস্ট করেছিল একই সময়ের জন্য। তাহলে এদের প্রফিটের রেশিও কত হবে? খুব ইজি রয়েছে অঙ্কটা। কত বলছে? একটা বলছে 200 টাকা, একজন বলছিল 150 টাকা, একজন বলছিল 250 টাকা। তো সবকটাকে 50 দিয়ে ক্যান্সেল করা যাবে। এখানটা পরে থাকবে 4, এখানটা পরে থাকবে 3, এখানটা পরে থাকবে 5। তাহলে এদের প্রফিটের রেশিও হচ্ছে 4:3:5। এটা লিখে করবে যে তিনজনের মূলধনের পরিমাণ হচ্ছে 200, 150 আর 250, তাহলে অনুপাতটা হয়ে যাচ্ছে 4:3:5। অপশন হবে বি এরটা। পরের প্রশ্ন দেখো, বলছে একটা গোলক এবং গোলকটির পরিলিখিত ঘনকের আয়তনের অনুপাত কত? মানে একটা স্ফিয়ার রয়েছে, সেই স্ফিয়ারটা রয়েছে একটা কিউবের মধ্যে, স্ফিয়ারটা রয়েছে একটা কিউবের মধ্যে। তাহলে বলছে স্ফিয়ারটা এবং কিউবটার ভলিউমের রেশিও কত হবে? তো আমরা ধরে নিচ্ছি গোলকটার ব্যাসার্ধটা হচ্ছে আর একক, রেডিয়াসটা হচ্ছে আর ইউনিট। তাহলে এর ভলিউম কত হবে? এর ভলিউমটা হয়ে যাবে 4/3 পাই আর কিউব।
এত ঘন একক হয়ে যাবে, অসুবিধা নেই। ডায়ামিটার কত হচ্ছে? ডায়ামিটারটা হচ্ছে 2r একক। এবার ঘনকটাকে নিয়ে আমরা কাজ করব। দেখো ঘনকটার মানে কিউবটার বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? গোলকের যা ডায়ামিটার রয়েছে, গোলকের যা ডায়ামিটার রয়েছে সেটাই হচ্ছে ঘনকটার বাহুর দৈর্ঘ্য। তাহলে ঘনকের সাইড কত হচ্ছে? ঘনকের সাইড ইকুয়াল টু হয়ে যাচ্ছে গোলকের ডায়ামিটার, মানে 2r একক। তাহলে ঘনকটার আয়তন কত হচ্ছে? ঘনকটার আয়তন হয়ে যাচ্ছে সাইডের কিউব, মানে বাহু কিউব, মানে 2r তার কিউব। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 8r কিউব, অসুবিধা নেই। এবার আমাদের বলেছিল যে গোলকের আয়তন এবং ঘনকের আয়তন এর অনুপাত কত। তো আমরা গোলকের আয়তনটাকে v1 ধরছি, ঘনকের আয়তনটাকে v2 ধরছি। তাহলে এটা বসবে 4/3 পাই আর কিউব, বাই দিয়ে বসবে 8r কিউব। আর কিউবটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে? 4/3 পাই, এখানটা ছিল 8/1, তো এটাকে লেখা যেতে পারে 1/8, তো ক্যান্সেল করলে এখানটা 2 পড়ে থাকছে, তাহলে কত হচ্ছে? π/6, তাহলে লেখা যেতে পারে π/6। এটা হচ্ছে আনসার। কি করলাম আশা করি বুঝতে পারলে। গোলকের যা ব্যাস হবে, গোলকের যা ডায়ামিটার হবে, ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে সেম। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে 2r, তো সেখান থেকে আমরা আয়তনটা বার করলাম, তারপর দুটোর অনুপাত করে দিয়েছি। তাহলে অপশন হচ্ছে কোনটা? অপশন হচ্ছে সি এরটা। নেক্সট কোশ্চেনে বলছে যে কোনো একটা অকেন্দ্রীয় বৃত্ত রয়েছে, তার দুখানা জায়গা হচ্ছে এ বি এবং সিডি। তাহলে বলছে ও বিন্দু থেকে এ বি জায়ের দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এ বি এর সিডি এর দূরত্ব কত? জায়গাটা দেখো, বলছে কোন একটা বৃত্ত রয়েছে, সেই বৃত্তটা দুখানা জায়গা রয়েছে, দুখানা কর্ড রয়েছে, একটা হচ্ছে এ বি, একটা হচ্ছে সিডি। ধরে নেওয়া যাক এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সিডি। এবার বলছে ও কেন্দ্র থেকে এ বি এর ডিস্টেন্সটা হচ্ছে 4 একক, 4 সেন্টিমিটার। তাহলে বলছে সিডি এর ডিস্টেন্সটা কত হবে? এনে বলে দিয়েছিল যে এ বি ইকুয়াল টু হচ্ছে সিডি। যেহেতু এ বি এবং সিডি এর দৈর্ঘ্যটা সমান, যেহেতু এ বি এবং সিডি এর দৈর্ঘ্যটা সমান, তাহলে ও পয়েন্টটা থেকে, যেহেতু এ বি এর ডিস্টেন্স 4 সেন্টিমিটার, তাহলে ও পয়েন্ট থেকে সিডি এর ডিস্টেন্সটাও হয়ে যাবে 4 সেন্টিমিটার। কথাটা বুঝতে পারলে? যেহেতু এ বি দুখানা জ্যায়ের দৈর্ঘ্য সমান, তাই ও কেন্দ্র থেকে এ বি এর যা দূরত্ব হবে, ও কেন্দ্র থেকে সিডি এর দৈর্ঘ্যটা হচ্ছে সেম, দূরত্বটা হচ্ছে সেম। হ্যাঁ, এখন যদি এরকম হতো যে এ বি এর দৈর্ঘ্যটা আর সিডি এর দৈর্ঘ্যটা সেম নয়, একই নয়, সেক্ষেত্রে কিন্তু দূরত্বটা এক হতো না। যেহেতু এ বি আর সিডি এর দৈর্ঘ্যটা সমান, তাহলে দুটোই হবে একই দূরত্বের। তাহলে বলা আছে যে ও কেন্দ্রীয় থেকে সিডি এর দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। অপশন হবে বি এরটা। নেক্সট কোশ্চেনে বলছে পি টাকার বার্ষিক r% চক্রবৃদ্ধি সুদের হারে অর্জিত সুদ ত্রৈমাসিক হলে n বছর পরে সমূল চক্রবৃদ্ধি কত হবে? জায়গাটা বুঝবে। এখানে আসলটা দেওয়া হচ্ছে পি, আসলটা হচ্ছে পি, রেট অফ ইন্টারেস্ট বলছে 4%, রেট অফ ইন্টারেস্ট বলছে r%, এটা হচ্ছে বছরে, বছরে r% দেয়। কিন্তু এখানে বলছে যে 3 মাস অন্তর অন্তর সুদ দিচ্ছে। তো যেহেতু 3 মাস অন্তর অন্তর সুদ দিচ্ছে, তাহলে আমরা এখানে r% নিয়ে কাজ করতে পারবো না। তাহলে কি করব? আমরা এটাকে 12 দিয়ে ডিভাইড করবো আর 3 দিয়ে গুণ করব। 12 দিয়ে ডিভাইড করবো আর 3 দিয়ে গুণ করব, তাহলে 3 মাস পর পর কত পার্সেন্ট সুদ দেয় সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানটা হয়ে যাচ্ছে r/4, এত পার্সেন্ট। যেহেতু 3 মাস পরে পরে দেয়, তাই আমরা 12 দিয়ে ডিভাইড করেছি আর 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি। আচ্ছা, n বছর বলেছিল, তো এক বছরে কবার ইন্টারেস্ট দিচ্ছে? এক বছরে দিচ্ছে 4 বার। কেন? 3 মাস পর পর, তো তাহলে এক বছরে 4 বারই হচ্ছে। তাহলে n বছরে কবার দেবে? n বছরে দেবে 4n বার, এতবার ইন্টারেস্ট দিচ্ছে। কথাটা বুঝতে পারলে? এক বছরে দিচ্ছে 4 বার ইন্টারেস্ট,
তাহলে এন বছরে কবার ইন্টারেস্ট দেবে, এন বছরে দেবে 4n বার ইন্টারেস্ট। তাহলে আমাদের এখান থেকে অ্যামাউন্টটা বার করতে হবে। তো অ্যামাউন্ট বার করার ফর্মুলা কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে প্রিন্সিপালটা তো পি রয়েছে, আরের জায়গায় বসবে কত, আরের জায়গায় বসবে আর বাই 4, আরের জায়গায় বসবে আর বাই 4, এন এর জায়গায় বসবে 4n। তাহলে কত হচ্ছে, পি ইন্টু 1 প্লাস আর বাই 400 হোল টু দি পাওয়ার হচ্ছে 4n। এটা হচ্ছে সুদাসলটা। নেক্সট কোশ্চেনে বলছে 3:5 এই অনুপাতটির ট্রিপ্লিকেট কত হবে। তাহলে কি করব, এখানে অনুপাতটা দেওয়া ছিল 3:5, এর ট্রিপ্লিকেট বলেছে, তো তাই জন্য আমরা কি করব, 3-এর কিউব করে দেবো আর 5-এরও কিউব করে দেবো। তাহলে কত হচ্ছে, এটা হয়েছে 27:125। এটা হচ্ছে আনসার। যেহেতু ট্রিপ্লিকেট বলেছিল তাই জন্য আমরা কিউব করে দিয়েছি। পরের প্রশ্নে বলছে যে একই বৃত্তের সমান চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ সকল কোণের মান কত হবে। ধরে নেওয়া যাক কোন একটা বৃত্ত রয়েছে, এর একটা বৃত্তচাপ হচ্ছে এটা। তো এই বৃত্তচাপটা যে কোণ তৈরি করবে, আরেকটা বৃত্তচাপ ধরে নেওয়া যাক সেটা একই মাপের রয়েছে, তো সেই বৃত্তচাপটাও একই মাপেরই কোণ তৈরি করবে। কথাটা বুঝতে পারলে? তাহলে এখানটা হচ্ছে সমান। এখানে আমাদের জিজ্ঞেস করেছিল যে একই বৃত্তের সমান মাপের চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ সকল কোণের মান সমান হবে এই জায়গাটায়। আমরা সেটাই দেখলাম যে দুখানা বৃত্তচাপ রয়েছে, এই যেখানে একটা বৃত্তচাপ রয়েছে এবং এখানে একটা বৃত্তচাপ রয়েছে। তো যদি এই বৃত্তচাপগুলোর দৈর্ঘ্যটা সেম হয় তাহলে যে কোণগুলো তৈরি হচ্ছে সেই কোণগুলোর দৈর্ঘ্যটা সমান হবে। নেক্সট কোশ্চেনে বলছে 3, 4, 6 এদের চৌথ সমানুপাতি কত হবে। সংখ্যাগুলো কত কত দেওয়া ছিল, 3, 4 এবং 6। তো আমরা ধরে নিচ্ছি চৌথ সমানুপাতি ইকাল টু হচ্ছে এক্স। চৌথ সমানুপাতি ইকাল টু আমরা এক্স ধরে নিলাম। তাহলে কত হবে, 3/4 ইকাল টু হয়ে যাবে 6/x। তাহলে এখান থেকে কত হচ্ছে, 3 ইন্টু এক্স ইকাল টু হয়ে যাচ্ছে 4 ইন্টু 6। তাহলে এক্স ইকাল টু কত হচ্ছে, 4 ইন্টু 6/3। 3টাকে ক্যান্সেল করলে এখানে 2 পড়ে থাকছে, তাহলে হয়ে যাচ্ছে 8। তাহলে চৌথ সমানুপাতি হয়ে যাচ্ছে 8। নেক্সট কোশ্চেনে বলছে আর মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কুটা কেটে নেওয়া যাবে তার আয়তন কত ঘনমিটার। মানে এখানে বলছে একটা হেমিস্ফিয়ার ছিল, একটা অর্ধগোলক ছিল, যার ব্যাসার্ধটা বলে দিয়েছে আর মিটার, হেমিস্ফিয়ারটার ব্যাসার্ধটা বলে দিয়েছে আর মিটার। তাহলে বলছে এখান থেকে যে শঙ্কুটা কেটে নেওয়া যাবে সেই শঙ্কুটার আয়তনটা কতটা হবে। তাহলে ছবিটা দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে এখান থেকে যে শঙ্কুটা কেটে নেওয়া যাবে সেই শঙ্কুটার ব্যাসার্ধটাও হয়ে যাচ্ছে, কোণটার ব্যাসার্ধটাও হয়ে যাচ্ছে আর একক, আর উচ্চতাটা কত হবে, উচ্চতাটা হয়ে যাচ্ছে আর একক। একটা আর মিটার মাপের ব্যাসার্ধর হেমিস্ফিয়ার ছিল, অর্ধগোলক ছিল, তো সেখান থেকে যে কোণটাকে কেটে নেওয়া যাবে সেই কোণটার রেডিয়াসটাও হয়ে যাচ্ছে আর একক, আর হাইটটাও হয়ে যাচ্ছে আর একক। তাহলে কোণটার ভলিউমটা কত হবে, কোণটার ভলিউমটা হয়ে যাচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, কিন্তু এখানে এইচ এর জায়গায় কত বসবে, এইচ এর জায়গায় বসবে আর, তাহলে হয়ে যাচ্ছে 1/3 পাই আর কিউব, এত ঘনমিটার। এটা হচ্ছে আনসার। নেক্সট প্রশ্নে দেওয়া রয়েছে বৃত্তস্থ ড্যাশ একটি আয়তক্ষেত্র। এটা মাথায় রাখবে, বৃত্তের মধ্যে আমরা যে সামান্তরিকটা আঁকবো সেই সামান্তরিকটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। বৃত্তের মধ্যে যে সামান্তরিকটা আঁকবো সেটা হচ্ছে আয়তক্ষেত্র, তাহলে এখানটা বসবে সামান্তরিক। নেক্সট দেওয়া রয়েছে ট্রু ফলস। এখানে বলছে বার্ষিক 12% চক্রবৃদ্ধি সুদের হারে 100 টাকার এক মাসের সুদ হচ্ছে 1 টাকা। তাহলে দেখো এখানে প্রিন্সিপালটা কত হচ্ছে, প্রিন্সিপালটা হচ্ছে 100 টাকা, রেট অফ ইন্টারেস্ট কত বলছে 12%, 12% হচ্ছে 1 বছরে, তাহলে 1 মাসে কত হবে,
12টাকে আমরা 12 দিয়ে ডিভাইড করে দেবো। এখানে দেখো 1 বছরের রেট অফ ইন্টারেস্ট দেওয়া রয়েছে, 1 বছরের রেট অফ ইন্টারেস্ট দেওয়া রয়েছে। তো আমরা এখানে 1 মাসের রেট অফ ইন্টারেস্ট বার করছি, তো সেই কারণে আমরা এটাকে 12 দিয়ে ডিভাইড করে দিয়েছি। তাহলে হচ্ছে 1% পার মান্থ। টাইমটা কত বলেছে? টাইমটা বলেছে 1 মাস। তাহলে চক্রবৃদ্ধি সুদ বলেছিল, তাহলে প্রথমে আমরা সুদ-আসল বার করছি। তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। পি এর জায়গায় বসবে 100, এটা বসছে আর এর জায়গায় 1 বাই 100, এন এর জায়গায় বসবে 1। তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 100 ইন্টু 101 বাই 100, ক্যান্সেল করা যাবে। তাহলে হয়েছে 101। এটা হচ্ছে সুদ-আসল। তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তাহলে হয়ে যাচ্ছে 1 টাকা। কারণ দেখো 101 থেকে আমরা 100 টাকা মাইনাস করলে 1 পাবো। তাহলে যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে সেই স্টেটমেন্ট হচ্ছে ট্রু। নেক্সট কোশ্চেনে কি বলছে? এখানে বলছে a ইন্টু 2 মাইনাস রুট 3, এখানটা দেওয়া রয়েছে a ইন্টু 2 মাইনাস রুট 3 ইকাল টু দেওয়া রয়েছে b ইন্টু 2 মাইনাস রুট 3 ইকাল টু 1 হলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকাল টু 8 রুট 3 হবে। সেটা আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছে। তাহলে কি করব? তাহলে a ইন্টু 2 মাইনাস রুট 3 ইকাল টু হচ্ছে 1, তাহলে a ইকাল টু কত হবে? 1 বাই 2 মাইনাস রুট 3। তো আমরা ওপর নিচে 2 প্লাস রুট 3 দিয়ে মাল্টিপ্লাই করছি এখান থেকে, কারণ এটাকে সরানোর জন্য। তাহলে কত হচ্ছে? নিচটা দেখো হয়ে যাচ্ছে 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার, ওপরটা হচ্ছে 2 প্লাস রুট 3। তাহলে এটা কত পাবো? 4 মাইনাস 3, ওপরটা পাবো 2 প্লাস রুট 3। 4 মাইনাস 3 করলে 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা পড়ে যাচ্ছে 2 প্লাস রুট 3। এটা হচ্ছে এর ভ্যালু। বি ইকাল টু কত হবে? আমরা যদি বি ইন্টু 2 মাইনাস রুট 3 ইকাল টু 1 এটাকে নিয়ে কাজ করি, একই রকম ভাবে বি এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো 2 প্লাস রুট 3। তো নেক্সট আমরা এ প্লাস বি বার করছি। এ প্লাস বি কত হবে? এ বেরিয়েছে এটা, বিও বেরিয়েছে সেম ভ্যালু, তাহলে হয়ে যাচ্ছে 4 প্লাস 2 রুট 3। আর এ মাইনাস বি ইকাল টু কত পাবো? এ মাইনাস বি ইকাল টু পেয়ে যাবো 2 প্লাস রুট 3, মাইনাস দিয়ে পাবো 2 প্লাস রুট 3। তাহলে হয়ে যাচ্ছে এই পুরো জিনিসটার ভ্যালু 0। সেম জিনিস আছে, কেটে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু কত হবে? এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম ফর্মুলায় ভাঙলাম। তো যেহেতু এ মাইনাস বিটা 0 বেরিয়ে গেছে, তাহলে এই পুরো জিনিসটার ভ্যালুটা 0 হয়ে যাবে। তাহলে যে স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ফলস। যেহেতু এখানে এ মাইনাস বিটা 0 রয়েছে, তো এ প্লাস বি যাই হোক না কেন পুরো জিনিসটার ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। তাহলে স্টেটমেন্ট হচ্ছে ফলস। আচ্ছা, এখানে বলে রাখি সম্ভবত কোশ্চেনটার মধ্যে এটা ভুল রয়েছে। এই জায়গাটায় প্লাস হতো, এখানটা মাইনাস হতো, এখানটা প্লাস হতো। আমি প্লাস দিয়েও একবার বলে দিচ্ছি। যদি এখানে বি ইন্টু 2 প্লাস রুট 3 হতো, তাহলে এখানটায় প্লাস বসতো, তাহলে আমরা বি এর ভ্যালুটা কত পেতাম? বি এর ভ্যালুটা পেয়ে যেতাম 2 মাইনাস রুট 3। কথাটা বুঝতে পারলে? যদি এখানটা প্লাস থাকতো তাহলে আমরা বি এর ভ্যালুটা পেয়ে যেতাম এটা। তাহলে এখান থেকে সলভ করলে কত ভ্যালু পাওয়া যেত? এখান থেকে সলভ করলে পাওয়া যেত 4। এখান থেকে সলভ করলে পাওয়া যেত 4। আর এ মাইনাস বিটা কত হতো? এ মাইনাস বিটা হয়ে যেত 2টা ক্যান্সেল হয়ে যেত, তাহলে শুধুমাত্র আমরা 2 রুট 3 পেয়ে যেতাম। সেক্ষেত্রে ভ্যালুটা কত হতো? এ প্লাস বি এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 4, আর এ মাইনাস বিটা হয়ে যাচ্ছে 2 রুট 3, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 8 রুট 3। সেক্ষেত্রে স্টেটমেন্টটা ট্রু হতো। কথাটা বুঝতে পারলে? যদি এখানটায় প্লাস থাকতো সেক্ষেত্রে এর ভ্যালুটা হতো এটা, বি এর ভ্যালুটা হতো এটা, তখন এ প্লাস বি ইকাল টু হয়ে যেত 4, এ মাইনাস বি ইকাল টু হয়ে যেত 2 রুট 3। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু হয়ে যেত 8 রুট 3। সেক্ষেত্রে স্টেটমেন্টটা ট্রু হতো। পরের প্রশ্ন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর পূরক কোণ। এটা ভুল দেওয়া রয়েছে। একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো হচ্ছে সম্পূরক কোণ। মানে এটা বৃত্তের মধ্যে আমি সার্কেলের মধ্যে আমি যে চতুর্ভুজটা আঁকবো তার বিপরীত কোণগুলো হচ্ছে 180 ডিগ্রি। মানে এই কোণটা এবং এই কোণটার যোগফলটা হয়ে যাবে 180 ডিগ্রি।
মানে হচ্ছে সম্পূরক কোণ, এখানে দেওয়া হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং যে স্টেটমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে ফলস। তারপরে প্রশ্ন বলছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হচ্ছে অধমর্ণ, এটাও ফলস দেওয়া রয়েছে। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হচ্ছে উত্তমর্ণ, যে ব্যক্তি টাকা ধার নেন তাকে বলা হচ্ছে অধমর্ণ, কিন্তু এখানে দেওয়া হচ্ছে যে ব্যক্তি টাকা ধার দেন সেটা হচ্ছে অধমর্ণ, তাহলে স্টেটমেন্টটা ফলস, এটা হওয়ার কথা হচ্ছে উত্তমর্ণ। নেক্সট কোশ্চেনে বলছে একটি গোলকের আয়তন এবং বক্রতলের সাংখ্যমান সমান হলে তাহলে গোলকটির ব্যাসটা হবে 3 একক। মানে একটা স্ফিয়ার রয়েছে যার ভলিউমটা হচ্ছে 4/3 পাই আর কিউব, এটা ফর্মুলা আমরা জানি। আর বক্রতলের ক্ষেত্রফল মানে কার্ভ সারফেস এরিয়া কত হয়? কার্ভ সারফেস এরিয়াটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। ভলিউমটা হচ্ছে 4/3 পাই আর কিউব, ভলিউমটা হচ্ছে 4/3 পাই আর কিউব, আর কার্ভ সারফেস এরিয়াটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তো বলছে এই ভলিউম এবং কার্ভ সারফেস এরিয়াটা হচ্ছে ইকুয়াল, ভলিউম আর কার্ভ সারফেস এরিয়াটা হচ্ছে ইকুয়াল, তাহলে বলা যেতে পারে যে 4/3 পাই আর কিউব ইকুয়াল টু হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তো এখান থেকে 4টাকে ক্যান্সেল করা যাবে, পাইটাকেও ক্যান্সেল করা যাবে, তাহলে আর কিউব ইকুয়াল টু কত হচ্ছে 3 ইন্টু আর স্কোয়ার। তো এখান থেকে আমি দুটো আর কে ক্যান্সেল করতে পারবো, তাহলে একটা আর পড়ে থাকছে, তাহলে আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3, তাহলে ব্যাসার্ধটা হয়ে যাচ্ছে 3 ইউনিট। কথাটা বুঝতে পারলে? ভলিউমটা আর কার্ভ সারফেস এরিয়াটা ইকুয়াল বলেছিল, তো সেখান থেকে আমরা সলভ করে আমরা আর ইকুয়াল টু পেয়ে গেলাম 3। তাহলে এখানে বলছিল ব্যাসটা 3 একক, ব্যাসটা কিন্তু দেখো 3 হচ্ছে না, ব্যাসার্ধটা 3 হয়েছে, রেডিয়াসটা 3 হয়েছে, ডায়ামিটারটা কিন্তু 3 নয়, তাহলে যে স্টেটমেন্টটা রয়েছে এটা হচ্ছে ফলস। তোমাদের এই জায়গাতেই ভুল যাবে, তোমাদের ব্যাসার্ধ 3 বেরিয়েছে, তোমরা এখানটা ভুল করে ট্রু লিখে দেবে, অ্যাকচুয়ালি এটা কিন্তু ট্রু নয়, কারণ দেখো এখানে ব্যাস দেওয়া রয়েছে, ব্যাসার্ধ কিন্তু দেওয়া নেই। পরের প্রশ্ন দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0 সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে এ ইজ নট ইকাল টু 0 এই শর্তে। সমীকরণটা দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0, সমীকরণটা দ্বিঘাত হবে কখন? যখন এ ইজ নট ইকাল টু 0 এটা দেওয়া রয়েছে, স্টেটমেন্টটা ট্রু দেওয়া রয়েছে, কারণ দেখো যদি এটা 0 না হয়, যদি এটা 0 না হয় তবে এক্স স্কোয়ারটা থাকছে এবং এক্স এর দুখানা ভ্যালু পাওয়া যাবে। যদি এটা 0 হয়ে যায় তাহলে কি হবে? এই পোর্শনটা পুরোপুরি 0 হয়ে যাচ্ছে, সুতরাং আমরা এক্স এর একটা মাত্র ভ্যালু পাবো। যদি এই পোর্শনটা 0 হয়ে যায় পুরোপুরি, তাহলে আমরা এক্স এর একটা মাত্র ভ্যালু পাবো। যদি এটা নট ইকুয়াল টু 0 হয় তাহলে এক্স স্কোয়ারটা থাকছে, তাহলে কি হচ্ছে? সমীকরণটা দুখানা ভ্যালু পাবো আমরা। সুতরাং যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে ট্রু দেওয়া রয়েছে, এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে এ ইজ নট ইকুয়াল টু 0 এই শর্তে, স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই মডেল কোশ্চেন সেটটার 2 নম্বরের কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।